তদন্তকারীরা জিন হ্যাকম্যানের গোপন সুডঙ্গের ভেতরে ডিএনএ খুঁজে পেয়েছিল। কিন্তু ল্যাব থেকে যে রিপোর্ট ফিরে আসে সেটাই পুরো ঘটনাকে কয়েক ঘন্টার মধ্যেই ফেডারেল গোপনীয়তার আওতায় নিয়ে যায়। নমুনাগুলো জিন হ্যাকম্যানের সঙ্গে মেলেনি, বেটসি আরাকাওয়ার সঙ্গেও নয়, এমনকি ফরেন্সিক টিমের কাছে থাকা কোনো রেফারেন্স ডেটাবেসের সঙ্গেও এর মিল পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, যেখান থেকে সেই নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটি তখনও জীবন্ত ছিল, হ্যাকম্যানের শোবার ঘরের মেঝের 40 ফুট নিচে। যাই হোক না কেন, হ্যাকম্যান জীবনের শেষ 7 দিন সেই অন্ধকারের নিচে নেমে সেটাকেই রক্ষণাবেক্ষণ করছিলেন। আর যখন আপনি দেখবেন সেই দেয়ালের ওপারে কি ছিল, তখন তার মৃত্যুর সরকারি ব্যাখ্যা আর মোটেও বিশ্বাসযোগ্য মনে হবে না। নিউ মেক্সিকোর সান্তাফেতে অবস্থিত $4 মিলিয়ন এস্টেটে যখন জিন হ্যাকম্যান মারা যান, সরকারি গল্পটা ছিল অস্বাভাবিকভাবে সহজ। তার বয়স হয়েছিল 95। তার স্ত্রী বেটসি আরাকাওয়া আগেই মারা গিয়েছিলেন। এক বৃদ্ধ মানুষ শোকে ভেঙে পড়ে ধীরে ধীরে নিজেকে পৃথিবী থেকে গুটিয়ে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার শরীর হার মেনে নেয়। বেটসির মৃত্যুর কারণ হিসেবে বলা হয় মারাত্মক ভাইরাল সংক্রমণ, আর জিন হ্যাকম্যানের মৃত্যু নথিভুক্ত করা হয় হৃদরোগজনিত ব্যর্থতা হিসেবে। গল্পটা ছিল পরিষ্কার, মানবিক, কিন্তু গল্পটা ছিল ভুল। অনেকের কাছেই এস্টেটে ফেডারেল এজেন্টদের হঠাৎ উপস্থিতি তেমন গুরুত্ব পায়নি। ধনী ও বিখ্যাত একজন মানুষের সম্পত্তিতে অতিরিক্ত নিরাপত্তা, এটা স্বাভাবিকই মনে হয়েছিল। বিশাল স্টিলের গেট, দেয়াল জুড়ে মোশন সেন্সর, থার্মাল ক্যামেরা, সবকিছুই যেন কোনো সেলিব্রিটির ব্যক্তিগত নিরাপত্তার অংশ। কিন্তু আসল সত্য ছিল অন্যরকম। এই এস্টেট ছিল একটি নিয়ন্ত্রিত সীমানা, বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন, এমনভাবে তৈরি যাতে কেউ প্রশ্নই না তোলে। আর প্রথম ফরেন্সিক টিম যখন ভেতরে প্রবেশ করল, তারা কোনো স্বাভাবিক মৃত্যুর পরিণতি দেখেনি। তারা দেখেছিল এমন একটি দৃশ্য যেটা খুব হিসাব করে নিয়ন্ত্রণ করা হয়েছিল। সিকিউরিটি সার্ভার থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা আবিষ্কার করল, বেটসি আরাকাওয়া মারা গিয়েছিলেন জিন হ্যাকম্যানের 7 দিন আগে। পুরো 7 দিন ধরে এস্টেট থেকে কোনো ফোন কল করা হয়নি, না জরুরি সেবায়, না পরিবারে, না চিকিৎসকের কাছে। 95 বছর বয়সী হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি নিজের স্ত্রীর মৃতদেহের সঙ্গে একই বাড়িতে 7 দিন কাটিয়েছেন, অথচ সাহায্যের জন্য একবারও ফোন করেননি। এরাই ছিল প্রথম অস্বাভাবিকতা। তদন্তকারীরা আরও জানতে পারে, যেদিন বেটসি মারা যান সেদিনই জিন হ্যাকম্যান ব্যক্তিগতভাবে এস্টেটের সব অভ্যন্তরীণ নজরদারি ক্যামেরা বন্ধ করে দেন। কিন্তু বাইরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় চালু রাখা হয়। এটা আতঙ্কের আচরণ ছিল না, এটা ছিল পরিকল্পিত নিয়ন্ত্রণ। আচরণ বিশ্লেষকরা সরাসরি বলেন, এটি শোকাহত বৃদ্ধের বিশৃঙ্খল আচরণ নয়, বরং এমন একজন মানুষের আচরণ যে ইচ্ছাকৃতভাবে ভেতরের অংশ অন্ধকারে রেখে বাইরের সীমানা সুরক্ষিত রাখতে চেয়েছিল। কিন্তু রহস্য শুধু জিনকে ঘিরে ছিল না, শুরুটা হয়েছিল বেটসিকে ঘিরে। মৃত্যুর আগের কয়েকদিনে বেটসি কিছু অনুসন্ধান করছিলেন, খুব নীরবে। ফোন রেকর্ডে দেখা যায় তিনি যোগাযোগ করেছিলেন ভূতাত্ত্বিক জরিপ বিশেষজ্ঞ, ফেডারেল ভূমি ইতিহাস গবেষক এবং কোল্ড ওয়ার যুগের গোপন নির্মাণ প্রকল্পে কাজ করা এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কলটি করা হয়েছিল মৃত্যুর আগের দিন একজন ব্যক্তিগত আর্কাইভ বিশেষজ্ঞকে, যিনি 1950 এর দশকের গোপন নথি নিয়ে কাজ করতেন। বেটসি জানতে চেয়েছিলেন নিউ মেক্সিকোর একটি নির্দিষ্ট জমির নথি কি ফেডারেল পর্যায়ে গোপন করা হয়েছিল। তিনি বলেছিলেন পরের সপ্তাহে আবার যোগাযোগ করবেন, কিন্তু তিনি আর কখনো ফোন করেননি। এরপর ঘটনাগুলো এক ভয়ঙ্কর ধারাবাহিকতায় এগোতে থাকে। বেটসি মারা যান, জিন সব অভ্যন্তরীণ ক্যামেরা বন্ধ করে দেন, বাইরের অ্যালার্ম সক্রিয় থাকে, পুরো এস্টেট 7 দিন নীরব হয়ে যায়, এবং তদন্তকারীরা ধীরে ধীরে বুঝতে শুরু করেন এই বাড়ির নিচে কিছু একটা ছিল। ফেডারেল টিম এস্টেটে লেদার স্ক্যান এবং থার্মাল ইমেজিং ব্যবহার করে। এই প্রযুক্তি লেজারের সাহায্যে মাটির নিচের গোপন কাঠামো শনাক্ত করতে পারে। প্রথম স্ক্যানেই ধরা পড়ে একটি গভীর তাপমাত্রাগত অস্বাভাবিকতা। সেটি জিন হ্যাকম্যানের ব্যক্তিগত লাইব্রেরির দেয়ালের পেছন থেকে শুরু হয়ে নিউ মেক্সিকোর শক্ত পাথরের নিচে নেমে গেছে। কাউন্টি রেকর্ড পরীক্ষা করে দেখা যায় ওই ভূগর্ভস্থ কাঠামোর কোনো সরকারি নথি নেই, অর্থাৎ সেটি আনুষ্ঠানিকভাবে অস্তিত্বহীন। সুডঙ্গের প্রবেশপথটি লুকানো ছিল একটি বুকশেলফের পেছনে। সেখানে কোনো ডিজিটাল লক ছিল না, ছিল সম্পূর্ণ যান্ত্রিক, হাতে চালিত একটি জটিল লকিং ব্যবস্থা, যা শক্ত স্টিল বোল্ট দিয়ে বন্ধ করা ছিল। এটি এমনভাবে তৈরি যাতে বিদ্যুৎ না থাকলেও কাজ করে, কোনো রেডিও সিগন্যাল তৈরি না হয়, দূর থেকে শনাক্ত করা না যায়। ফেডারেল প্রকৌশলী মার্কাস অ্যালফোর্ড সুডঙ্গের উপরের কংক্রিট অংশ পরীক্ষা করে বলেন, এর নির্মাণ কৌশল 1950 এর দশকের সামরিক নিরাপত্তা স্থাপনার সঙ্গে মিলে যায়। তিনি তার 30 বছরের ক্যারিয়ারে এমন নির্মাণ কেবল 2টি গোপন ফেডারেল স্থাপনায় দেখেছেন। কিন্তু 40 ফুট নিচে নেমে গেলে সবকিছু বদলে যায়। কংক্রিট শেষ হয়ে যায়,
স্টিলের বিমও হারিয়ে যায়। তার বদলে দেখা যায় হাতের তৈরি পাথরের দেয়াল, যেখানে হাজার হাজার আদিম যন্ত্রের দাগ খোদাই করা। বাতাসে ছিল অদ্ভুত ধাতব কণার উপস্থিতি। তাপমাত্রা অস্বাভাবিক। আর্দ্রতার তারতম্যও স্বাভাবিক নয়। Tonight, for the first time, police video showing what happened inside Gene Hackman's home. সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, এই অংশটি আধুনিক নির্মাণ নয়। এটি বহু পুরনো, মানুষের হাতে খোদাই করা এক প্রাচীন ভূগর্ভস্থ কাঠামো। অর্থাৎ সামরিক স্থাপনাটি তৈরি হয়েছিল আরও প্রাচীন কোনো কিছুকে ঢেকে রাখার জন্য। এরপর তদন্তকারীরা যা খুঁজে পেল, সেটাই পুরো মামলাকে গোপনীয়তার আওতায় নিয়ে যায়। সুডঙ্গের গভীরে পাওয়া যায় এক ধরনের স্বচ্ছ, জীবন্ত বায়োফিল্ম। এটি দেয়াল ও মেঝেতে লেগেছিল। সরাসরি আলো ফেললে হালকা রঙিন আভা দেখা যাচ্ছিল। এটি মৃত টিস্যু ছিল না, শুকনো কোনো পদার্থ নয়। এটি তখনও সক্রিয় ছিল, বিপাকীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। এর তাপমাত্রা আশপাশের পাথরের চেয়ে প্রায় 3 ডিগ্রি বেশি ছিল। ফরেনসিক টেকনিশিয়ান নমুনা ডিএনএ পরীক্ষা করেন। ফলাফল দেখে তিনি হতবাক হয়ে যান। ডেটাবেসে এর কোনো মিল পাওয়া যায়নি। না কোনো মানুষ, না পরিচিত কোনো অণুজীব, না পরিচিত কোনো জীববৈজ্ঞানিক কাঠামো। রিপোর্টে শুধু লেখা আসে, নেওন অর্গ্যানিক টেমপ্লেটের সঙ্গে আংশিক কাঠামোগত মিল রয়েছে, কিন্তু সম্পূর্ণ রেফারেন্স অনুপস্থিত। সহজ ভাষায়, এটি জীবন্ত ছিল, জৈব ছিল, কিন্তু তারা জানত না এটি কি। 1 ঘন্টার মধ্যেই নমুনা ল্যাব থেকে সরিয়ে নেওয়া হয়। মামলাটি সঙ্গে সঙ্গে জাতীয় নিরাপত্তা পর্যায়ের গোপন তদন্তে রূপ নেয়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সুডঙ্গের গভীরে তদন্তকারীরা একটি অদ্ভুত যোগাযোগ ব্যবস্থা খুঁজে পান। একটি মোটা কেবল দেয়ালের ভেতর দিয়ে চলে গেছে আরও গভীরে। সেটি যুক্ত ছিল এক ধরনের যান্ত্রিক সিগন্যাল ট্রান্সডিউসারের সঙ্গে। এটি কোনো মাইক্রোফোন ছিল না, কোনো স্পিকারও নয়। এটি তৈরি করা হয়েছিল পাথরের ওপাশ থেকে আসা খুব নিম্নমাত্রার কম্পন শনাক্ত করার জন্য। অর্থাৎ জিন হ্যাকম্যান বহু বছর ধরে ওই দেয়ালের ওপাশে থাকা কিছু শব্দ শুনছিলেন। ডে ক্লেয়ার সুসা, যিনি বৈদ্যুতিক অবকাঠামো বিশ্লেষক হিসেবে সেখানে কাজ করছিলেন, জানান, এই সিস্টেমটি ভূমিকম্প শনাক্ত করার জন্য নয়। এটি তৈরি করা হয়েছিল নিয়মিত ছন্দময় চাপ বা আঘাত শনাক্ত করার জন্য। জেন দেয়ালের ওপাশে কিছু একটা বারবার স্পর্শ করছিল, নিয়মিত, ছন্দময়ভাবে, এবং জিন হ্যাকম্যান সেটাই শুনছিলেন। সব প্রমাণ একসঙ্গে রাখলে চিত্রটি ভয়ঙ্কর হয়ে ওঠে। বেক্সি কিছু একটা জানতে পেরেছিলেন। জিন হ্যাকম্যান সব ক্যামেরা বন্ধ করেছিলেন। তিনি 7 দিন ধরে ওই সুডঙ্গে যাতায়াত করেছিলেন। তিনি একটি যন্ত্র রক্ষণাবেক্ষণ করছিলেন, যার একমাত্র কাজ ছিল দেয়ালের ওপাশের কিছুর কম্পন শোনা। আর তারপর ফেডারেল সরকার তদন্তকারীদের সেই দেয়াল ভাঙার অনুমতি দিতে অস্বীকার করে। শুধু অস্বীকারই নয়, কয়েক ঘন্টার মধ্যেই পুরো ঘটনাকে শ্রেণীবদ্ধ গোপন তথ্য হিসেবে ঘোষণা করা হয়। আজও সেই দেয়াল অক্ষত আছে, সেই সুডঙ্গ রয়েছে, সেই যন্ত্রও রয়েছে, এবং সূত্র অনুযায়ী দেয়ালের উপাস থেকে আসা ছন্দময় চাপের সংকেত এখনও বন্ধ হয়নি। তাহলে প্রশ্ন হল, জিন হ্যাকম্যান এত বছর ধরে আসলে কি শুনছিলেন? এবং সেই দেয়ালের ওপাশে এখনও কি জীবন্ত রয়েছে?